আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই আমার কথা। জি স্যার। স্যার আচ্ছা আপ- দেখ, হ্যাঁ বলো। স্যার আপনার নমস্কার স্যার। বলো। স্যার আপনার ফার্ম পাওয়ারের এই ট্রান্সমিশন সিস্টেম, ইঞ্জিন ট্রাবল শুটিং, তারপর রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এগুলো তো বাদ আছে। এগুলো তো আমি পড়াবো না। কোন স্যার স্যার কবে পড়াবেন? পড়ানো হবে তাহলে হ্যালো, এগুলো? এগুলো তো ফার্ম স্যার এগুলো কোন তাহলে স্যার কি পড়াবেন? করাবেন? শোনো, এই যে ফার্ম মেশিনারি কথা বলতেছো না? জি স্যার। ফার্ম ফার্ম পাওয়ার পাওয়ারের ফার্ম কথা মেশিনারি বলছি। তো সিলেবাস আছে। কি? না স্যার, এগুলো ফার্ম পাওয়ারের। ফার্ম পাওয়ার স্যার আপনার টপিকের না মধ্যেই না, তো আছে। ওই যে ফার্ম পাওয়ারের কথা তো বলতেছি। তোমার হচ্ছে ট্রাবল শুটিং, কিসের ট্রাবল শুটিং এর কথা বলতেছো তোমরা? স্যার আমাদের তো ইঞ্জিন ট্রাবল শুটিং ট্রাবল সম্পর্কে কোনোটাই পড়ায়নি। ইঞ্জিন ট্রাবল শুটিং। ইঞ্জিন ট্রাবল শুটিং সম্পর্কে কোনো ইঞ্জিন ট্রাবল শুটিং কি তোমাদের আছে সিলেবাসে? জি স্যার। জি স্যার আছে। এগুলো তো আমরা কখনোই পড়াই না ওইভাবে। আসলে এগুলো পরীক্ষায় আসে কখনো? স্যার আমাদের তো এবার নিউ সিলেবাস। স্যার সিলেবাসে দিছে যেহেতু স্যার ওগুলো কি আসবো না? অবশ্যই আসবো। আসবো কিনা তাও তো জানি না। আচ্ছা, অন্যান্য জানি সবার। তোমাদের এ আর বি সেকশন যারা আছে তোমাদের কি না পড়াইছে স্যার, এগুলা? পড়া নাই যে ইঞ্জিনের ওইগুলা শুটিং করায় নাই। স্যার আমাদের মোর্শেদ স্যার পড়ায় নাই। ওগুলা পড়াবে না, ওগুলা আসলে সিলেবাসে আছে ঠিক আছে, কিন্তু ওগুলো এইভাবে পড়াবে না, বুঝছো? আর এগুলো কি তাহলে কারণ এমনি দিছে? স্যার এক্সামে না ওইগুলো আসলে এগুলো আসলে এক্সামে আসলে ঝামেলা। দিয়ে রাখছে আর কি। ঘটনা হচ্ছে ট্রাবল শুটিং বিষয়টা অনেক জটিল। তোমরা হচ্ছে যেটা ইঞ্জিনের প্রত্যেকটা এই কতগুলো সিস্টেম পড়ছি না, প্রত্যেকটা সিস্টেমেই মনে করো তোমার অনেকগুলো ট্রাবল শুটিং এর আছে আর কি। তো এইগুলা, ওই ট্রাবল শুটিং যদি পড়তে যাও তোমাদের সিলেবাস আরো ডাবল হয়ে যাবে, বুঝছো? ও আচ্ছা। স্যার ওই যে ব্রিক্স হ্যালো, এর বিল্ডিং ম্যাটেরিয়ালস এগুলো। শোনো, তোমরা স্যার হচ্ছে তোমরা এগ্রিকালচার স্টুডেন্ট। শোনো একটা কথা, শোনো, তোমরা হচ্ছে এগ্রিকালচার স্টুডেন্ট। তো এই যে ট্রাবল শুটিং শুটিং এগুলো আসলে এগ্রি ইঞ্জিনিয়ারিং এ যারা পড়ে ওরা আর কি এগুলা ডিটেলস পড়ে আর কি। এখন তোমরা এগুলো আসলে এগুলোতে পড়তে গেলে তোমাদের আসলে আরো ঝামেলা স্যার তারপর বাড়বে আর রিপেয়ার কি, এন্ড বুঝছো? মেইনটেনেন্স এগুলো তো আছে। ট্রান্সমিশন সিস্টেম এটা দুটো। ট্রান্সমিশন সিস্টেম মানে স্যার এগুলো তো সম্পর্কে আমরা নতুন কিসের ট্রান্সমিশন সিস্টেম? স্যার লেখা লুব্রিকেটিং এন্ড ট্রান্সমিশন সিস্টেম। এটা কি লুব্রিকেশন সিস্টেমের ভিতরেই? লুব্রিকেটিং এন্ড ট্রান্সমিশন সিস্টেম। ট্রান্সমিশন পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম নামে একটা সিস্টেম আছে, ওইটাও তো আমরা দেখাই না তোমাদের। স্যার এখানে লেখা লুব্রিকেটিং এন্ড ট্রান্সমিশন সিস্টেম। লুব্রিকেটিং এটা যে কারা করছে সিলেবাসটা, এটা তো ওইভাবে হয় না। স্যার তারপরে আবার লুব্রিকেটিং রিপেয়ার এন্ড মেইনটেনেন্স আছে। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স হচ্ছে তোমার এগুলো দরকার নাই। স্যার মেইনটেনেন্স তো তাহলে কি মনে করো। আমাদের 4 সেকশনে কমন মানে যেই টপিকগুলো পড়াইছে ওগুলো থেকে কি আসবে পরীক্ষায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমন যেগুলো পড়ানো হয়েছে ওগুলো থেকেই আসবে। স্যার তারপরে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এন্ড কস্ট এস্টিমেশন এই টপিকসটা তো পুরোটাই বাদ আছে। হ্যাঁ, এগুলো আমি পড়াবো না, এগুলা এটা তোমাদের হামিদ ওই স্যার যে শনিবার হামিদ বলতে স্যার বলছে। অথবা ইয়ে ম্যাডাম পড়াবো আর কি। ওকে ওকে স্যার। আচ্ছা শোনো, ওই যে আমরা মোটামুটি কিন্তু কমন জিনিসই পড়াইছি এই 4টা সেকশনে। কাউকে মনে করো ওই যে ট্রাবল শুটিং এর কথা বললা, তারপর হচ্ছে ওই যে কি ট্রান্সমিশন সিস্টেম, এগুলো আসলে কারোরই পড়ানো হয় নাই, বুঝছো? হুম, ওকে স্যার। স্যার মানে এক্সামে এগুলো এটা থেকে এগুলো কোশ্চেন না আসলেই হলো, মানে আসলে তো আমি পারবো না। না, যেহেতু পড়ানো হয় নাই সেহেতু আসবে না আর কি। কারণ কোশ্চেন তো তোমাদের যে স্যাররা করবে, স্যাররা যেহেতু পড়ায় না, এগুলো আসবে না, সমস্যা নেই। আচ্ছা দেখো, ওই যে আমরা ওই যে কোন সেকশনে সিতে মনে হয় কার্বুরেটরটা নাকি দেখানো হয়েছিল না আজকে? হালকা একটু ওই দিন গত ক্লাসে যেহেতু আমরা দেখেছিলাম, আজকে এত গভীরে আমরা যাব না, জাস্ট হালকা একটু দেখে নিই এট এ গ্ল্যান্স আর কি, যতটুকু দেখা যায়। যেমন ধরো কার্বুরেটরের কাজটা কি আসলে, আমরা গত ক্লাসে বলেছিলাম যে কার্বুরেটরের কাজটা হচ্ছে সঠিক পরিমাণে এয়ার ফুয়েলটাকে সঠিক পরিমাণে ফুয়েলটাকে এয়ার এর সাথে মিক্স করে ইঞ্জিনে পাঠানো। ইঞ্জিনের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমরা ইঞ্জিনের রিকোয়ারমেন্ট বলতে বুঝি যে একটা ইঞ্জিনের স্পিড এবং লোড। আমরা জানি যে স্পিড এবং লোডের সাথে কিন্তু তার যে ফুয়েলের পরিমাণ এটা কিন্তু নির্ভর করে আর কি, কতটুকু ফুয়েল। যেমন ধরো আমরা যদি দৌড়াই, আমরা যখন দৌড়াবো তখন কিন্তু আমাদের শক্তি খরচ হবে বেশি,
আবার আমরা যখন হাঁটাহাঁটি করি তখন কিন্তু আমাদের শক্তি খরচ হয় কম। ইঞ্জিনের বিষয়টা এরকম, সে যখন মনে করো খুব বেশি স্পিডে চলবে, দেখা গেছে তার কিন্তু ফুয়েলের পরিমাণ লাগবে বেশি। আবার যখন সে মনে করো মিডিয়াম স্পিডে চলবে, তখন তার ফুয়েলের পরিমাণ লাগবে কম। আবার যখন লো স্পিডে চলবে তখন লাগবে আরো কম। তো এরকম আর কি, ফুয়েলটা এই যে এই কন্ডিশন গুলাকে, এই কন্ডিশন অনুযায়ী সে এয়ারের সাথে মিক্স করে ফুয়েলটা ইঞ্জিনের ভিতরে সাপ্লাই দিবে। এটা হচ্ছে কার্বুরেটরের কাজ। এখন দেখো এখানে কিছু ফাংশনের কথা বলা হয়েছে যে কার্বোহাইড্রেটটা কিভাবে কি কি কাজগুলো করে থাকে সাধারণত। তো এখানে বলছে টু ব্রেক আপ দ্য ফুয়েল ইনটু মিনিউট পার্টিকেলস, মানে ফুয়েলটাকে প্রথমে সে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলে ভাগ করে। তারপর কি বলছে টু ভ্যাপোরাইজ এন্ড মিক্স দ্য এয়ার ইন এ প্রপার রেশিও। এরপর ফুয়েলটাকে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলে ভাগ করার পর সেটাকে আবার ভ্যাপোরাইজ করে, কারণ ফুয়েল হচ্ছে লিকুইড আর ফুয়েলটাকে আমরা মিক্স করি এয়ারের সাথে। তো ফুয়েল হচ্ছে লিকুইড আর এয়ারটা হচ্ছে গ্যাস। একটা লিকুইডের সাথে তো একটা গ্যাসকে আমরা মিক্স করতে পারবো না। তো এই জন্য সে ফুয়েলটাকেও তোমার ভ্যাপোরাইজ করে নেয়, গ্যাসিয়াস ফর্মে নিয়ে নেয়, যাতে সে এয়ারের সাথে মিক্স করতে পারে। তো 3 নাম্বার কাজটা হচ্ছে সাপ্লাই দ্য রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ এয়ার ফুয়েল মিক্সচার এজ পার রিকোয়ারমেন্ট অফ লোড কন্ডিশন অফ ইঞ্জিন। ওই যে আমি যেটা বললাম আর কি, ইঞ্জিনের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে এয়ার ফুয়েলটাকে কারেক্ট রেশিওতে মিক্স করে সাপ্লাই দেয়। তো এইগুলো হচ্ছে তোমার কার্বুরেটরের কাজ। আর ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো অনেকে এই যে বার্নৌলিস ইকুয়েশনটা তোমরা দেখো না, এই যে এখানে এই চাপা সেকশনে, যে এখানে সেকশনটা হচ্ছে একটু বড় আর এখানে সেকশনটা চেপে গেছে। চাপা সেকশনে কিভাবে প্রেসারটা কমে যাচ্ছে, এটা এই বার্নৌলিস ইকুয়েশন ফলো করে কমতেছে, এবং এই জন্য তোমরা অনেকে বার্নৌলিস ইকুয়েশনটা দেখতে চাইছিলা। তো সেটা আমি এখানে দেখাই। তো এটা হচ্ছে একটা বার্নৌলিস ইকুয়েশন। তো এটার দিকে এই দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। জি স্যার। এখানে দেখো যে বার্নৌলিস ইকুয়েশনটা আমরা এখানে দেখাইছি। এই যে এই ফিগারটার দিকে যদি তাকাই, এই সেকশনটা আস্তে আস্তে দেখো এই যে এইদিকে চেপে গেছে। তো এই জায়গাটাতে ধরলাম এই সেকশনে প্রেসার হচ্ছে P1 আর এই সেকশনটাতে প্রেসার হচ্ছে P2। এই সেকশনটাতে ভেলোসিটি হচ্ছে V1 আর এই সেকশনটাতে ভেলোসিটি হচ্ছে V2। এখন আমরা জানি যে একটা সেকশন যদি চেপে যায়, চাপার সেকশনের দিকে ভেলোসিটিটা থাকে বেশি, আর যেটা কম চাপা থাকে মানে যেটাই থাকে সেটার দিকে ভেলোসিটি থাকে কম। দ্যাট মিনস যে এখানে আমরা যে V2 ধরছি, V2 যেহেতু চাপা সেকশনে, এর মানে হচ্ছে V2টা V1 থেকে বেশি হবে। এখন এই V1 V2 এর সাথে কিভাবে প্রেসারটা ভেরি করতেছে সেটা আমরা উপরে যে ইকুয়েশনটা আছে বার্নৌলিস ইকুয়েশন, এটার দিকে যদি আমরা তাকাই, একটু খেয়াল করো সবাই। P1 টা হচ্ছে প্রেসার এনার্জি, তারপর আছে হাফ ইনটু রো V1 স্কয়ার, এইটাকে বলা হয় কাইনেটিক এনার্জি। তারপর আছে দেখো রো জি H1, এটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি। তো H1 টা মিন করতেছে এই যে এটা হচ্ছে মনে করো গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে তোমার এটা যে সেন্ট্রাল পয়েন্ট, এই সেন্ট্রাল পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে H1। আবার এই যে এখান থেকে যেহেতু গ্রাউন্ডটা এই জায়গায়, তো এখান থেকে এই যে এটা সেন্টার পয়েন্টটা যে হাইট সেটা হচ্ছে H2। তো প্রত্যেক বার্নৌলিস ইকুয়েশনটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা সেকশনেই এই যে যেমন ধরো এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এরকম আর কি। প্রত্যেকটা সেকশনেই এই যে 3টা এনার্জির কথা বলা হয়েছে, এই 3টা এনার্জির যোগফল হচ্ছে একটা কনস্ট্যান্ট। এটা হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন। তো 3টা এনার্জি কি কি? একটা ফ্লুইডের 3টা এনার্জি থাকে, কি কি থাকে? প্রেসার এনার্জি থাকে, কাইনেটিক এনার্জি থাকে এবং পটেনশিয়াল এনার্জি থাকে। তো প্রেসার এনার্জিটাকে প্রকাশ করা হয় পি এর মাধ্যমে, প্রেসারটাই আর কি প্রেসার এনার্জি হিসেবে থাকে আর কি। তারপর হাফ ইনটু রো V1 স্কয়ার, যেটা এটাকে বলা হয় কাইনেটিক এনার্জি। আর রো জি এইচ, যেটা রো জি এইচটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এই 3টা যোগফল প্রতিটা সেকশনে হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। তাহলে এই সেকশনের প্রেসারটা হচ্ছে P1, এই জন্য P1 লিখছে। আর এই সেকশনে ভেলোসিটি যেহেতু V1, এই জন্য এটার কাইনেটিক এনার্জিটা হবে হাফ রো V1 স্কয়ার। আর এই সেকশনে তোমার গ্রাউন্ড থেকে হাইটটা হচ্ছে H1, এই জন্য পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে রো জি H1। একইভাবে যে 2 নাম্বার সেকশন যেটা, এখানে প্রেসারটা হচ্ছে P2 আর হাফ রো V2 স্কয়ারটা হচ্ছে এটার কাইনেটিক এনার্জি, এবং এই সেকশনের পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে রো জি H2। এখন তোমরা যদি একটু খেয়াল করো, স্যার H2 টা কই থেকে হচ্ছে?
এইচটা হচ্ছে গ্রাউন্ড থেকে এটা সেন্টার পয়েন্টের ডিস্টেন্স। গ্রাউন্ড মনে করো যে এটা হচ্ছে গ্রাউন্ডে, যে এইদিকে যদি আমরা একটা সোজা লাইনটা নিই এদিকে, এটা মনে করো গ্রাউন্ড। তাহলে গ্রাউন্ড থেকে এই যে এটা সেন্টার পয়েন্টটা কি এই জায়গায়, তাহলে এইটুকু হচ্ছে H1, এইটুকু। একইভাবে এই যে এটা সেন্টার পয়েন্টটা হবে এই জায়গায়, এখান থেকে এইটুকু হচ্ছে H2। এখন তোমরা যদি খেয়াল করো একটু H1, হ্যালো, স্যার H1 ইকুয়াল টু H2 তো সমান হচ্ছে, মনে হচ্ছে সমান দুই হচ্ছে, হাইটই সমান হচ্ছে। সমান দুটাই হচ্ছে। এই জন্য কি হবে, দুইটা কাটাকাটি চলে যাবে, বুঝছো? হ্যালো, আচ্ছা, জি স্যার কাটাকাটি বুঝতে চলে পারছি। গেলে, কাটাকাটি চলে গেলে কি কি থাকতেছে দেখো, এই পাশে থাকতেছে P1 প্লাস হাফ ইন্টু রো V1 স্কোয়ার, আর এই পাশে থাকতেছে P2 প্লাস হাফ ইন্টু রো V2 স্কোয়ার। ঠিক আছে? হ্যালো, জি স্যার। তো জি স্যার। এই দুইটা সমান হয়ে গেছে, ঠিক স্যার না? H2 টা যদি আরেকবার দেখাই, কোনটা? H2 H2টা হচ্ছে তোমার এইদিকে যদি আমি একটা লাইন টানি সোজা এদিক দিয়ে একটা লাইন টানলাম, তাহলে এই যে এটা মনে করো গ্রাউন্ড আর কি, ঠিক আছে? এই লাইনটা হচ্ছে গ্রাউন্ড লাইন। এই লাইন থেকে এই যে এই সেকশনে সেন্টার পয়েন্টটা এই জায়গায় আছে না, মাঝখানে কোন জায়গায় হবে, এই জায়গায় না? তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে H1। আবার এই যে গ্রাউন্ডটার এই যে এই পয়েন্ট থেকে এটার মাঝখান পর্যন্ত হবে H2। তাহলে দেখো এই দুইটার হাইট কিন্তু সেম হয়ে যাবে, H1 এবং H2 মানে সেম। স্যার হচ্ছে V1 আর V2 এর জন্য দুইটা বেগের জন্য এটা হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ, প্রেসারের? আচ্ছা দুইটা বেগ দুইটা সেকশনের জন্য আর কি, দুইটা সেকশনে দুই রকম হাইট, দুই রকম ভেলোসিটি, দুই রকম প্রেসার থাকবে আর কি। কিন্তু আমরা এখানে যেটা দেখতেছি যে এখান থেকে এই পর্যন্ত H2, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে H1, দুইটা হাইটই সমান। তো সমান হওয়ার ফলে কি হবে, এটা কাটাকাটি চলে যাবে। তো কাটাকাটি চলে গেল, এখন কি আছে দেখো, এই পাশে আছে P1 প্লাস হাফ ইন্টু রো V1 স্কোয়ার, আর এই পাশে আছে P2 প্লাস হাফ ইন্টু রো V2 স্কোয়ার। তো আমরা যদি একটু খেয়াল করি, তো এইখানে শুধুমাত্র আছে প্রেসার এনার্জি, কাইনেটিক এনার্জি, এই পটেনশিয়াল এনার্জি যে টার্মটা আছে এটা আমরা বাদ দিয়ে দিছি, যেহেতু দুই পাশে সমান হয়ে গেছে। এর মানে হচ্ছে প্রেসার এনার্জি এবং কাইনেটিক এনার্জি যোগফল হচ্ছে একটা ধ্রুব সংখ্যা দুই পাশেই। এখন মনে করো V1টা বেশি না V2টা বেশি? স্যার V2। V2 বেশি, ঠিক না? V2 জি বেশি স্যার। মানে হচ্ছে তোমার V2 বেশি মানে হচ্ছে এই যে টার্মটা, কাইনেটিক এনার্জি বেশি। এই জায়গাটাতে কাইনেটিক এনার্জি বেশি, ঠিক না? কাইনেটিক এনার্জি বেশি। জি স্যার। আর এই জায়গাটাতে কাইনেটিক এনার্জিটা কি কম। কম্পারেটিভলি কম। কম। এখানে কম, এখানে যদি থাকে 6, এখানে মনে করো 4, ঠিক না? জি স্যার। তো এটা হচ্ছে 6, এটা হচ্ছে মনে করো 6, আর এটা হচ্ছে 4। আবার দেখো আমরা ধরলাম যে এই পাশে প্রেসার এনার্জিটা হচ্ছে 4, ঠিক আছে? তাহলে টোটাল কত হইলো এই পাশে? 10 টোটাল এই পাশে কত হইলো? আমরা ধরছিলাম এটা হচ্ছে 6, আর এটা ধরছিলাম 4। 10 তাহলে কত হইলো টোটাল এই পাশে? 10। আর এই পাশে এটা ধরছিলাম কত? 4 4। তাহলে দুই পাশে সমান সমান হওয়ার জন্য P1টা কত হইতে হবে? 6। 6 হইতে হবে। দ্যাট মিন্স হইছে প্রেসারটা কি বেড়ে গেছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার বার্নৌলিস ইফেক্ট আর কি, যে ভেলোসিটিটা যদি তোমার বেড়ে যায় তখন প্রেসারটা কমে যায়, আর ভেলোসিটি যদি এই কি বলে কমে যায় তখন প্রেসারটা বেড়ে যায়। রিভার্স ডিরেক্ট আর কি, রিলেশন আর কি। তো এটাই হচ্ছে আমাদের বার্নৌলিস আর কি ইকুয়েশনটা, এটাই তোমরা দেখতে চাইছিলে, এটা দেখালাম। স্যার এখানে রো দিয়ে কি বোঝায়? স্যার এটা তো সিলেবাসে নাই। রো হচ্ছে ঘনত্ব, এটা হচ্ছে সিলেবাসে নাই, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য এটা এই করছি আর কি, নিয়ে আসছি। স্যার এখানে ম্যাথ হবে না, এম হবে না? আরে ঘনত্ব ভাই রো। গ্যাসের তো ম্যাচ হয় না, গ্যাসের তো ঘনত্ব কি বলে, ঘনত্ব হচ্ছে রো, বুঝছো? জি স্যার। তাহলে স্যার বার্নৌলি ইফেক্টের মূল কথা কি? কি একদম সার্কিট করে যদি বলি। বার্নৌলিস ইকুয়েশনের সার কথা হচ্ছে প্রত্যেকটা সেকশনেই এনার্জি কনস্ট্যান্ট। এই যে তিনটা যে এনার্জি আছে দেখো, প্রেসার এনার্জি, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, এই তিনটা যোগফল থাকবে কনস্ট্যান্ট প্রত্যেকটা সেকশনেই। কোনোটা একটা কমে গেলে
আরেকটা বেড়ে যাবে। কোন একটা সেকশনে মনে করো যে সাপোজ এখানে এই যে কাইনেটিক এনার্জি কমে গেল 2 নম্বর সেকশনে, দ্যাট মিন্স কাইনেটিক এনার্জি কমে যাওয়ার ফলে এখানে অন্য একটা এনার্জি বেড়ে যাচ্ছে আমরা দেখলাম। তো এরকম আর কি প্রত্যেকটা সেকশনেই তোমার এই 3টা এনার্জির যোগফল হবে একটা ধ্রুব সংখ্যা। যদি কোনো একটা সেকশনে একটা এনার্জি কমে যায়, একটা ফ্লুইড মনে করো ফ্লো হচ্ছে একটা জায়গায়, তো সেখানে যদি কোনো একটা এনার্জি কমে যায় তখন আরেকটা এনার্জি বেড়ে যাবে। এটাই হচ্ছে বার্নৌলিস ইকুয়েশনের মূল কথা। স্যার প্রথম ঠিক সেকশনে আছে? স্যার প্রথম সেকশনে বেগ বেশি কেন? প্রথম সেকশনে এই যে চাপে গেছে, যে চাপলে বেগ কমে যায় আমরা জানি। এই যে দেখো চেপে গেছে না, সেকশনটা চেপে গেছে, কোন একটা সেকশন চেপে গেলে সেটা ভেলোসিটি কমে যায়। ঠিক আছে? তো এটা যেহেতু কমে গেছে এই জন্য ভি1 বেশি, কারণ ভি2টা কম। ভেলোসিটি স্যার কমে যায় না বেড়ে যায়? স্যার এইটা তো ভেলোসিটি হরাইজন্টালের সরি বেড়ে যায় আর কি, ভেলোসিটি বেড়ে বেড়ে যায়, যায়? চেপে গেলে ভেলোসিটি বেড়ে যায়, ওটাই ভেলোসিটি বেড়ে যায়। তো এই জন্য ভি1টা কম আর কি, এটা যেহেতু বেড়ে গেছে এই জন্য ভি1টা কমে গেছে, কম আর কি। স্যার এইটা আর তো কোনো প্রশ্ন আছে? স্যার এটা কি হরাইজন্টালের ক্ষেত্রে এইচ রো জি সমান হলো, যদি ভার্টিক্যাল হয় তখন কি হবে? ভার্টিক্যাল হলে যেটা হবে তোমার এই যে রো জি এইচ, যেটা এই টার্মটা খুবই কম থাকে আর কি, এই অপর দুইটা টার্মের তুলনায় এটা থাকে খুবই কম। তো একটা জিনিস যখন মনে করো একজনের কাছে 1 লাখ টাকা আছে, এখন তার কাছ থেকে তাকে তুমি আরো 10 টাকা দিলা, এখন হচ্ছে 1 লাখ টাকার তুলনায় 10 টাকাটা কি খুব নেগলিজিবল না? আমরা এটা নিয়ে ইগনোর করব তখন। ইগনোর করবো তখন, এরকম আর কি বিষয়টা। স্যার হ্যাঁ বলো। 3 ধরনের কার্বুরেটর আছে স্যার, আপ ডাউন আর হুম। ডট, ওইটা একটু বলতেন যদি। এটা হ্যাঁ। তোমাদের পরে নিতে হবে, আমি জাস্ট বলে দিচ্ছি কোনটারে কি বলা হয়। যেমন ধরো এই যে এখানে যে কার্বুরেটরটা আছে এটা হচ্ছে সাইড ড্রাফট। এটা সাইড ড্রাফট কেন হইলো বলতে পারবা কেউ? আচ্ছা এটা কেন হইলো বুঝো নেই। তারপর দেখো আপ ড্রাফট, যেটা বুঝাচ্ছি দেখো। আপ ড্রাফট এটার ক্ষেত্রে দেখো আমরা একটু কার্বুরেটরের ভিতরে কি হচ্ছে না আগে যে এটা দেখি, আমরা যেহেতু এটা পরে আসছি, এটার নাম হচ্ছে ডাউন ড্রাফট। তো এটা ডাউন ড্রাফট কেন হইলো এটাকে আমরা একটু দেখি। এখানে একটু খেয়াল করে দেখো, আগে যে ফিগারটা ছিল এটার সাথে সিমিলার, একই 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 রকমের ফিগার আর কি। তো এদিক থেকে দেখো এয়ারটা ফ্লো হচ্ছে, আর তোমার এদিক থেকে ফুয়েলটা আসতেছে, আসার পরে এটার সাথে মিক্স হয়ে এয়ার ফুয়েলের মিক্সচারটা এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এখন দেখো যে এয়ারের যে ভেলোসিটিটা, এয়ারটা কি নিচের দিকে ফ্লো হচ্ছে না, ডাউনওয়ার্ড ডিরেকশনে ফ্লো হচ্ছে না? ইয়েস স্যার। এই জন্য এটার নাম হচ্ছে ডাউন ড্রাফট। আবার এটার ক্ষেত্রে দেখো যে এয়ারটা ফ্লো হচ্ছে কিন্তু এদিকে, আর এদিক থেকে তোমার এয়ার ফুয়েলটা আসতেছে, এখানে মিক্স হয়ে এয়ার ফুয়েলের মিক্সচারটা চলে যাচ্ছে এইদিকে। এই যে ফ্লোটা, এখানকার ফ্লোটা কোন দিকে হচ্ছে? উপরের দিকে না, আপওয়ার্ড ডিরেকশনে ফ্লো। উপরের দিকে। এখানে ডিরেকশন ফ্লোটা হচ্ছে উপরের ডিরেকশনে, এই জন্য এটার নাম হচ্ছে আপড্রাফট। আর সাইড ড্রাফট কোনটা দেখো, এয়ারটা আসতেছে এদিক থেকে, ফুয়েলটা এদিক থেকে যাচ্ছে, যাওয়ার পর এখানে মিক্সচার হয়ে এদিক থেকে এদিক দিয়ে চলে যাচ্ছে। এই যে এখানে যে ফ্লোটা হচ্ছে এটা কি একটা সাইডে ফ্লো হচ্ছে না? জি হ্যালো, স্যার। সাইড জি একটা স্যার। সাইডে ফ্লো হচ্ছে, কিন্তু এই জন্য এটার নাম হচ্ছে সাইড ড্রাফট। ঠিক আছে? আচ্ছা স্যার। এরপর দেখো আরেকটা বিষয় আমাদের একটু জানতে হবে। এখানে এই যে এয়ার আর ফুয়েলের যে মিক্সচারটা হয় একটা নির্দিষ্ট অনুপাতে হয় আর কি। তো এই যে এয়ার আর ফুয়েলের যে মিক্সচারটা, এটার কিছু রেশিওর কিছু নাম আছে আর কি। যেমন ধরো এয়ার ফুয়েলের রেশিওটা যদি হয় 15:1, মানে একটা মিক্সচারে 15 ভাগ এয়ার এবং 1 ভাগ ফুয়েল যদি থাকে, তাহলে সেই মিক্সচারটাকে আমরা বলি কেমিক্যালি কারেক্ট মিক্সচার। আবার দেখো তোমার যদি এয়ার ফুয়েলের রেশিওটা হয় 10:1, দ্যাট মিন্স এখানে এয়ারের পরিমাণ আছে 10 ভাগ, ফুয়েলের পরিমাণ আছে 1 ভাগ, তাহলে এই মিক্সচারটাকে বলা হয় রিচ মিক্সচার। আর এখানে দেখো আরেকটা লাস্টে আরেকটা মিক্সচার আছে লিন মিক্সচার। এখানে দেখো এয়ারের অনুপাত হচ্ছে 17 এবং ফুয়েলের অনুপাত হচ্ছে 1, তো এটার নাম হচ্ছে লিন মিক্সচার। তো আমরা যদি এটা একটু ভালোভাবে খেয়াল করে দেখি, এই দুইটা মিক্সচার যদি ভালোভাবে একটু খেয়াল করো, তো এই রিচ মিক্সচারে ফুয়েলের পরিমাণ বেশি না লিন মিক্সচারে ফুয়েলের পরিমাণ বেশি, দেখো তো। রিচ মিক্স। রিচ মিক্সচার, এই জন্যই যেহেতু এটাতে ফুয়েলের পরিমাণ বেশি থাকে এই জন্য এটার নাম হচ্ছে রিচ মিক্সচার। আর যেহেতু এটাতে তুলনামূলক ফুয়েলের পরিমাণ কম থাকে এই জন্য এটাকে বলা হয় লিন মিক্সচার। ঠিক আছে?
আর এয়ার ফুয়েলের যে মিক্সচারটা আসলে ভেরি করে ডিমান্ড অনুযায়ী। আর ডিমান্ড বলতে আমরা বুঝি কি, ইঞ্জিনের ডিমান্ড মানে হচ্ছে ইঞ্জিনের লোড এবং স্পিড। এটাতে যদি ওজন বেশি থাকে তাহলে এক ধরনের এয়ার ফুয়েলের মিক্সচার বেশি লাগবে, স্পিড যদি বেশি থাকে কম থাকে তাহলে এক ধরনের এয়ার ফুয়েলের মিক্সচারটা লাগবে। এই জন্য আর কি আমাদের এই স্পিড এবং লোডের অনুযায়ী তোমার এয়ার ফুয়েলের মিক্সচারটা ভেরি করে। তো এখানে এই যে একটা ইয়ের দেওয়া আছে আর কি, এখানে এয়ার ফুয়েলের রেশিও, যে কোনটার কি ধরনের রেশিও বলা হয় আর কি। যেমন ধরো এয়ার ফুয়েলের রেশিওটা যদি হয় 1 থেকে 9, 1 থেকে 9 যদি হয় তাহলে এটা বুঝতে হবে টু রিচ মিক্সচার, মানে এটাতে ফুয়েলের পরিমাণ কি খুব বেশি। বেশি আর কি, ঠিক আছে। এবং 9:1 থেকে তোমার 16:1 যদি হয় তাহলে এটাকে বুঝতে হবে কি কম্বাসেবল রেঞ্জ আর কি। এটা হচ্ছে কম্বাসেবল মানে কি, কম্বাসন মানে কি দহনযোগ্য রেঞ্জে আছে, কম্বাসেবল রেঞ্জ বলা হয় এটা আর কি। 9:1 থেকে 16:1 অথবা 15:1, এক এক বই এক এক রকম আছে আর কি। তো সেটাকে বলা হয় কম্বাসেবল রেঞ্জ। এবং তোমার 16:1 অথবা 15:1 থেকে 19:1 যেটা, এটা হচ্ছে টু লিন, কারণ 19:1, 19 ভাগ বাতাস আছে, 1 ভাগ ফুয়েল আছে। এর মানে কি এখানে খুবই কম পরিমাণ ফুয়েল আছে আর কি। এটা হচ্ছে খুবই লিন মিক্সচার আর কি, খুবই সহজে বার্ন হইতে চাইবে না আর কি। তো এইখানে কিছু কন্ডিশন আছে যে ইঞ্জিনের কোন কন্ডিশনে তোমার কোন ধরনের মিক্সচারটা প্রয়োজন। যেমন ধরো আইডল অথবা স্টার্টিং, আইডল অথবা স্টার্টিং এ তোমার কোন ধরনের মিক্সচার প্রয়োজন আমরা দেখি। তোমার যখন ইঞ্জিনটা স্টার্ট হবে তখন ইঞ্জিনটা কি কন্ডিশনে থাকে, কোল্ড থাকে না? হ্যালো, জি স্যার। যখন ইঞ্জিনটা যখন অপারেটিং কন্ডিশনে থাকে তখন কিন্তু ওটা হিট জেনারেট হয়, তখন দেখা যায় ঠিক আছে। কিন্তু ইঞ্জিনটা যখন স্টার্ট হবে শুরুতে তখন কিন্তু ইঞ্জিনটা কোল্ড কন্ডিশনে থাকে। এবং আমরা জানি যে তোমার ইঞ্জিনের কিন্তু নির্দিষ্ট একটা অপারেটিং টেম্পারেচার আছে 79°C। তো সেইটাতে রিচ করার জন্য দেখা যাবে কি আমাদের খুব তাড়াতাড়ি হিট দরকার হবে। তো এই জন্য আমরা প্রথমে যে মিক্সচারটা প্রয়োজন হয় সেটা হচ্ছে রিচ মিক্সচার প্রয়োজন হয় আমরা যখন ইঞ্জিনটা স্টার্ট দিব, কারণ আমাদের হিট দরকার হয় বেশি, ওই যে 79°C পৌঁছাইতে। এর জন্য আমাদের স্টার্টিং এর সময় দেখা যায় রিচ মিক্সচার যেটা সেটা প্রয়োজন হয়। তারপর হচ্ছে তোমার ওই যে নর্মাল যে এটা আর কি, নর্মাল স্পিডে যখন ইঞ্জিনটা চলতে থাকে স্টার্ট হওয়ার পরে তোমার নর্মাল স্পিড অথবা ক্রুইজিং বলা হয় অথবা মিডিয়াম লোড বলা হয়, এই সময় দেখা যায় কি আমাদের আর রিচ মিক্সচারের প্রয়োজন হয় না। এই সময় একটা নির্দিষ্ট লিন মিক্সচারের হলেই আমাদের ইঞ্জিনটা চলতে থাকে আর কি। এবং তোমার এই ম্যাক্সিমাম পাওয়ার অথবা এক্সিলারেশন, মনে করো তুমি একটা গাড়িতে ওভারটেক করবা, ওভারটেক করতে দেখছো গাড়ি? হ্যালো, একটা গাড়ি যখন আরেকটা গাড়িকে ওভারটেক করে তখন কি তার এক্সিলারেটরে কিন্তু চাপ দেয়, মানে কি তার সে ফুয়েলের পরিমাণটা বাড়াই দিচ্ছে। কারণ এই যে এক্সিলারেশন মানে কি ভেলোসিটি বাড়ানো, ঠিক না? তো হঠাৎ করে যখন আমাদের ভেলোসিটি বাড়ানোর দরকার হবে তখন কিন্তু আমরা আগে যে মিক্সচারের গাড়িটা চলতেছিল তার চেয়ে বেশি পরিমাণ ফুয়েল দরকার হবে। তো তখনই দেখা যায় আমাদের একটা রিচ মিক্সচারের প্রয়োজন হয়। তো গাড়িটা যখন ম্যাক্সিমাম পাওয়ার অথবা এই তোমার এক্সিলারেশন মোডে চলে তখন দেখা যায় আমাদের একটা তোমার ওই যে রিচ মিক্সচারের প্রয়োজন হয় আর কি। আর এই কয়টাই হচ্ছে তোমার কন্ডিশন আর কি, কোন কন্ডিশনে কোন ধরনের ফুয়েল এয়ার ফুয়েলের মিক্সচারের প্রয়োজন হয় এটা আর কি এখানে বলা হয়েছে। এখন এখানে কি আর কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। আচ্ছা ঠিক আছে, কার্বুরেটর শেষ। এখন বলো আর কি সমস্যা আছে তোমাদের? স্যার বলো। মানে স্যার ইঞ্জিনিয়ার বিভিন্ন যে গিয়ার সিস্টেম গুলো আছে ওইগুলো কি আমাদের পড়তে হবে? ইঞ্জিনের গ্যাস সিস্টেম কোনটা আবার? অনেক স্যার ইঞ্জিনে অনেকগুলো গিয়ার আছে না, মানে মানে আর কি যে ফ্লাই হুইলের পরে যে গিয়ার গুলো আছে, গিয়ার ক্লাচ আবার সিস্টেম না, অনেকটা আছে। এটা হচ্ছে তোমার পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম আর কি, বুঝছো? আচ্ছা, ওইটা আর কি, মানে এগুলো কি পড়তে হবে বা এগুলো তো আমরা তোমাদের পড়াই না, পাওয়ার ট্রান্সমিশন। স্যার এমনি একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে ক্লাচ কি, ক্লাচও তোমার এটা হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের একটা কম্পোনেন্ট আর কি। ক্লাচটা হচ্ছে কি তোমার ওই যে আমরা যে ইঞ্জিন থেকে পাওয়ারটা পাই, ওই যে পাওয়ারটা কোন জায়গায় পাই ইঞ্জিনের বলো তো? স্যার পাওয়ারটা স্যার ইঞ্জিন থেকে যে ক্র্যাঙ্কশ্যাফটে নিয়ে যাওয়া হয়। ইঞ্জিন থেকে ক্র্যাঙ্কশ্যাফটে আসে এবং ক্র্যাঙ্কশ্যাফটের এক প্রান্তে কিন্তু একটা ফ্লাই হুইল লাগানো থাকে আমরা জানি। তো এই যে ক্র্যাঙ্কশ্যাফট থেকে আমরা যখন পাওয়ারটা অন্যান্য জায়গায় নিব
এই এটা সংযোগ স্থলে থাকে ক্লাসটা হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের এই যে তোমার কখন পাওয়ার ক্লাসটা যদি তোমার এঙ্গেজ থাকে আর কি, তখন পাওয়ারটা তোমার ক্র্যাঙ্কশ্যাফট থেকে এই গাড়ির চাকা অথবা যেসব জায়গায় পাওয়ার যায় আর কি, পাওয়ার প্রয়োজন হয় ওইসব জায়গায় যায়। আর ক্লাসটা যখন ডিসএঙ্গেজ থাকে তখন পাওয়ার ট্রান্সমিশনটা কাট অফ হয়ে যায় আর কি, তখন আর গাড়ির চাকা টাকা ঘুরে না। যেমন ধরো একটা ইঞ্জিন স্টেশনে দাঁড়ায় আছে, একটা গাড়ি স্টেশনে দাঁড়ায় আছে, গাড়ির ইঞ্জিনটা কিন্তু তখন ঠিকই চলতেছে কিন্তু চাকা ঘুরতেছে না, ঠিক না? হ্যালো, মানে তো স্যার ওই সময় ইঞ্জিনকে বন্ধ না ক্লাসটা করে- ওই সময় ইঞ্জিনকে বন্ধ না করে সে খালি পাওয়ারটা কাট অফ করে দিছে, ইঞ্জিনটা চালু আছে কিন্তু পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে না। এই যে এগুলা কাজ হচ্ছে ক্লাসের আর কি, বুঝছো? বুঝতে পারছি স্যার। স্যার ক্লাসটা কি তাহলে ফ্লাইহুইলকে আলাদা করে দেয় নাকি টোটাল আলাদা করে দেয় বলতে আর কি পাওয়ার ট্রান্সমিশনটা কাট অফ করে দেয়, যাতে পাওয়ারটা জেনারেট হয়েছে, ইঞ্জিন ঘুরতেছে কিন্তু তোমার গাড়ির চাকা ঘুরতেছে না, বুঝছো? জি স্যার। মানে স্যার কি ইঞ্জিনকে বন্ধ না করে মানে ইঞ্জিনকে চালু করা আর কি ক্লাসের হ্যাঁ, কাজ। এটা হচ্ছে ক্লাসের কাজ, হচ্ছে পাওয়ারটা কাট অফ করে দেওয়া আবার পাওয়ারটাকে ট্রান্সমিট করা, দুইটাই। স্যার বাইকেও তো স্যার তার মানে সেমই তো, হ্যাঁ, একই একই সব জায়গাতে ব্রেক একই। ক্লাস ধরে তো স্যার গিয়ার শিফট করা হয়, হুম 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 নিউট্রাল থেকে অন করা হয়। হুম 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 স্যার স্যার এই পিডিএফটা কি শেয়ার করা যাবে? আচ্ছা, এটা আমি দিয়ে দিব তোমাদের সিআর এর কাছে, এটা আমি পাঠিয়ে দিব। আচ্ছা স্যার, আবার স্যার মেইল করে দিবনি আমি। স্যার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো। স্যার ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন স্যার আইসিই আর ইসি কি করে বুঝবো কোন একটা ইঞ্জিন দেখে? বুঝলাম না তোমার কথা। স্যার ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন আইসিই হুম হুম আর হুম এক্সটার্নাল, এটা কি করে বুঝবো একটা ইঞ্জিনকে দেখে যেটা আইসিই না ইসি? ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন যেগুলা, ওইটার কম্বাসনটা হয় কোথায়? সিলিন্ডারের ভিতর। সিলিন্ডারের ভিতরে। আর জি স্যার। এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন যেটা, ওইটা কোথায় হয়? ইঞ্জিনের স্যার বাইরে, সিলিন্ডার ঠিক না? বাইরে। জি স্যার। ইন্টারনাল কম্বাসনটা হয় সিলিন্ডারের ভিতরে, সরি ইঞ্জিনের ভিতরে, আর এক্সটার্নাল কম্বাসনটা হয় সিলিন্ডারের বাইরে, ঠিক না? সিলিন্ডারের বাইরে বলতে আর কি ইঞ্জিনের বাইরে। যেমন ধরো স্টিম ইঞ্জিনের নাম শুনছো? জি স্যার, বাষ্প ইঞ্জিন। বাষ্পীয় ইঞ্জিনটা হচ্ছে তোমার, হ্যাঁ, বাষ্পীয় ইঞ্জিনটা হচ্ছে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। এখানে কি হয়, বাইরেতে তোমার হচ্ছে স্টিম উৎপাদন করা হয় আর কি, একটা ওই যে ওই যে কয়লা যেগুলো আর কি কয়লা পুড়িয়ে দেখা যায় তোমার হচ্ছে ওই যে করা হয়, বাষ্প উৎপাদন করা হয়, এত ওই বাষ্পের মাধ্যমে ইঞ্জিনটা চালানো হয়। আর তোমার ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন যেটা, তো ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন যেহেতু ফুয়েলটা তোমার থাকতেছে ইয়ের ভিতরে, তাহলে এটা স্ট্রাকচারটা এক ধরনের হবে। আবার তোমার এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন যেগুলো, ওগুলা স্ট্রাকচারটা এক ধরনের হবে, কারণ এখানে আমার তাহলে ফুয়েল স্যার সিস্টেম এক্সটার্নাল লাগতেছে না ইঞ্জিন, কোনো। স্যার এক্সটার্নাল ইঞ্জিন যেটা সবগুলাই কি তাহলে ওই মানে বাষ্পের মাধ্যমেই ঘুরে মানে হ্যাঁ মেশিনটা চলে? হ্যাঁ, এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন গুলো তো মেইনলি তোমার যে স্টিম ইঞ্জিন যেগুলো এই টাইপের আর কি, আচ্ছা আচ্ছা। বুঝছো? তো আমার যেহেতু তোমার ওই যে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের ভিতরে তোমার ফুয়েল নেওয়া লাগতেছে না, তাই ওইখানে কোনো ফুয়েলের লাইন টাইন থাকবে না, বুঝছো? হ্যালো, স্যার আমাদের কি সেন্ট্রিফিউগাল পাম্প আছে? সেন্ট্রিফিউগাল পাম্প তো আছে তোমাদের সিলেবাসে, হ্যাঁ। পাম্প হচ্ছে ইরিগেশনের পার্ট, যে পড়াবে আর কি সে পড়াবে তোমাদের। স্যার পড়াইছে তো, ওইটা পড়ানো হয়েছে। ও তাহলে ভিডিও তো পড়ানো মেধাবের হয়ে ম্যাম গেছে। পড়াইছেন। হ্যাঁ, তাহলে তো হয়েছেই। আচ্ছা, আমি তোমাদের তাহলে প্রশ্ন না থাকলে এই যে গুগল ফর্ম একটা দিয়ে দিচ্ছি প্রশ্ন হচ্ছে তোমরা স্যার। একটু। হ্যালো, স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, হ্যাঁ বলো। স্পার্ক ইগনিশন ইঞ্জিনে হচ্ছে স্যার ভলিউম কনস্ট্যান্ট থাকে আর হচ্ছে কি বুঝলাম না, স্পার্ক ইগনিশন সিস্টেমে স্যার ভলিউম কনস্ট্যান্ট থাকে বলতেছে যে ভলিউম কই কনস্ট্যান্ট থাকে, বলো কেমনে? স্যার এর নোটে লেখা আছে যে স্যার সাচ কম্বাসন ইজ কল্ড কনস্ট্যান্ট ভলিউম কম্বাসন। কনভার্সন কনস্ট্যান্ট ভলিউম কনভার্সন এক জিনিস, আর হচ্ছে তোমার কি বলে ওই 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 মানে কোন প্রসেসটা কনস্ট্যান্ট ভলিউম এটা বলে দিতে হবে, বুঝছো?
মানে এই যে সাকশন একটা প্রসেস, কম্প্রেশন একটা প্রসেস, তারপরে কম্বাসন একটা প্রসেস, এক্সজস্ট একটা প্রসেস, প্রত্যেকটা কিন্তু এক একটা প্রসেস। হ্যাঁ বলো কি বলতে চাচ্ছিলা? স্যার ওটাই স্যার, কনস্ট্যান্ট ভলিউম কম্বাসন ওটা, আর হচ্ছে কম্প্রেশন ইগনিশন ইঞ্জিনে কনস্ট্যান্ট প্রেসার কম্বাসন, এটা স্যার বলতে চাচ্ছিলাম, কি দুইটা জিনিস বুঝতে পারিনি। এইগুলো আসলে তোমাদের পড়ার দরকার নাই, এগুলো হচ্ছে তোমার থার্মোডাইনামিক্স এর পড়াশোনা, বুঝছো? জি স্যার। তাপগতিবিদ্যার পড়া, এগুলা তোমাদের দরকার নেই, এগুলো জানার দরকার নেই। এগুলো আমরা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে এই 2-1 এ পড়াই ছাত্রদের আর কি, এগ্রি ইঞ্জিনিয়ারিং এর। তো এগুলো তোমাদের জানার দরকার নেই, এগুলো হুদাই দরকার নেই জানার। স্যার তার মানে হচ্ছে সেকেন্ড সেমিস্টারে আমরা আর এফপিএম পড়বো না? না না না, এটাই শেষ তোমাদের। বাঁচা গেল। শোনো, তোমরা হচ্ছে এগ্রিকালচার স্টুডেন্ট, তোমাদের আর কি একটা বেসিক ধারণা দেওয়া হয়, কারণ তোমরা তো ইঞ্জিন ফিঞ্জিন এগুলো ঠিক করবা না, ঠিক না? তোমাদের জাস্ট হচ্ছে একটা বেসিক ধারণা দেওয়া হয় যেন বেসিক কিছু ধারণা এত কিছু? হ্যাঁ, বেসিক ধারণাতে এত কিছু, কিন্তু তোমাদের তো জানার আগ্রহ আরো বেশি দেখতেছি। তার বেসিক ধারণা এগুলো জানার দরকার ছিল না, শুধু শুধু আমাদের কষ্ট দিচ্ছে। না, কিছু সবকিছু হয়তো দরকার ছিল না, কিন্তু কিছু কিছু ধারণা আর কি থাকতে হয়, বুঝছো? কারণ এই যে তোমার ওই ডিএই তে যারা চাকরি করে, তোমাদের ওইখানে এইসবের অনেক ইটি আছে, তো এই জন্য একটু জেনে রাখতে হয় আর কি বিষয়গুলো। স্যার জি স্যার, নিজেদের মেশিন নষ্ট হইলে হ্যাঁ, যাতে বলো। ঠিক করতে পারি। স্যার ইগনিশনের স্লাইডটা তো মেবি দেওয়া হয়নি, কোনটা? ইগনিশনের পিডিএফটা স্যার। স্যার ইগনিশন সিস্টেমের পিডিএফ এর কথা বলতেছেন? ইগনিশন সিস্টেমের পিডিএফ, আচ্ছা এটা আমি দিয়ে দিব। আমি ওই যে তোমাদের সিয়া যে আছে ওর কাছে আমি দেখি আজকে অথবা কালকে দিব আর কি এগুলো। স্যার আপনাকে এগুলো ইমেল করে দিছি স্যার এখনই। তুমি ইমেল করছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তাহলে ই করে দিব না। স্যারের ক্লাস শেষ আজকে স্যার? স্যার ডক্টর দিয়ে হ্যাঁ, দেন। আজকে ক্লাস শেষ। স্যার মেজর ইঞ্জিন কম্পোনেন্টস এর স্যার বেসিক কিছু একটু আবার আলোচনা করবেন স্যার। মেজর মেজর ইঞ্জিন কম্পোনেন্টস এর যে 4 স্ট্রোক আর 2 স্ট্রোকের কিছু স্যার ম্যাথ ছিল, ওই ম্যাথ গুলো নিয়ে স্যার যদি একটু বলতেন, যে কিরকম টাইপের ম্যাথ আসতে পারে স্যার এফপিএম এ। ম্যাথ তো আমরা এক ধরনের ম্যাথই করাইছি, একটা ম্যাথই করাইছি না। জি একটা স্যার। আমাদের স্যার আমাদের এক- ভাই কি মানে কি টাইপের কোশ্চেন করবেন এগুলো মানে এফপিএম থেকে? ভাইবাতে তো তোমার ওই যে বিভিন্ন ডায়াগ্রাম আছে, এগুলোর মনে করো বিশেষ করে যে অপারেটিং ডায়াগ্রামটা দেখাইছিলাম যে তোমাদের মনে আছে, ওই যে গত ক্লাসে যে দেখাইলাম, ফায়ারিং অর্ডার আছে একটা ডায়াগ্রামে, এখানে সবগুলা কম্পোনেন্ট কিন্তু এখানে লেবেল করে দেখানো আছে যে কোনটা কোন কম্পোনেন্ট। তো ভাইবাতে এগুলো কিন্তু জিজ্ঞেস করে কোনটা কি। তারপর তোমার ওই যে আমাদের ল্যাবে কিন্তু এই ডায়াগ্রাম গুলো আগানো আছে আর কি, তো এগুলা থেকে জিজ্ঞেস করা হয় আর কি। প্লাস হচ্ছে তোমাদের যে কম্পোনেন্ট যেগুলো আছে, আমরা যে ক্লাসে যেগুলা দেখানো হয় তোমাদের, জি স্যার। ওই ওই কম্পোনেন্ট গুলার ফাংশন এবং কোনটা এখানে আইডেন্টিফাই করতে হয় কোনটা কি, এবং এখানে দেখাইতে হয় যে একটা কম্পোনেন্টের সাপোজ তোমার ধরো ফুয়েল ইনজেক্টরে তোমার ফুয়েলটা কোন দিক দিয়ে ঢুকতেছে, কোন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে স্পার্ক প্লাগে কোন কোন জায়গাটা স্পার্ক হচ্ছে, তারপরে হচ্ছে তোমার ওই যে সিবি পয়েন্ট কোনটা, তারপরে হচ্ছে ওই যে ডিস্ট্রিবিউটরের মাথাটা দেখায় বলবে যে এটা কত সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন, তারপরে তোমার ওই যে ডিস্ট্রিবিউটরের ভিতরে যে ক্যামটা আছে ওই ক্যামটা দেখায় বলবে যে এটা কত সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন। তারপর যে আমাদের যে ক্যাম শেপটা আছে, একটা ক্যাম শেপ দেখলেও তো বোঝা যায় যে সিলিন্ডারটা ওই ইঞ্জিনের কি বলে ক্যাম শেপ দেখেও কিন্তু বোঝা যায় যে ইঞ্জিনটা কত সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন। এরকম আর কি, এই টাইপের কোশ্চেন স্যার গুলা হয় আর কি। স্যার যদি সিলিন্ডার লাইনার দিয়ে বলে যে এটা মানে 4 স্ট্রোক নাকি 2 স্ট্রোক, এটা কি বলবো স্যার? সিলিন্ডার লাইনার দিয়ে বলে, মানে একটা সিলিন্ডার লাইনার রাখলো, হ্যাঁ, এটা তুমি কেমনে বুঝবা বলো? স্যার এটা 4 স্ট্রোক না, আমি জানি না, আমি সেভাবে মানে 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 হিসাব করে বলবো হ্যাঁ, আর কি তুমি যে এটা 4 তো বোঝার উপায় আছে, তুমি কেমনে বুঝবা বলো? স্যার সিলিন্ডার ব্লকে যদি আমার মানে কোনো বাল্ব সিস্টেম না থাকে, মানে মানে ই থাকে আর কি, ইনলেট পোর্ট বা আউটলেট পোর্ট না থাকে, তাহলে তো আমার ওটা 4 স্ট্রোক হবে। তো সিলিন্ডার লাইনার তো আমার সিলিন্ডার ব্লকের ভিতরে থাকে। শোনো, টু স্ট্রোকের ক্ষেত্রে যেটা হয়, তোমার যে পোর্ট গুলা থাকে ব্লকের পাশে সাইডে, বুঝছো? জি জি হ্যালো, জি স্যার শুনতেছি। হ্যাঁ, তোমার ওই যে
টু স্ট্রোকের ক্ষেত্রে তোমার ওই যে পোর্ট গুলো আমরা তো দেখেছিলাম যে পোর্ট গুলো থাকে কোন জায়গায়, সিলিন্ডার ব্লকে থাকে। ব্লকে থাকে, ঠিক আছে। আর তোমার ফোর স্ট্রোকে থাকে কোন জায়গায়, উপরের দিকে, হেডের হ্যাঁ, দিকে, সিলিন্ডার হেডে থেকে থাকে। ঠিক আছে। এই জন্য তোমার হচ্ছে এরকম। তারপর সিলিন্ডার লাইনের দিয়ে বলবে তোমার এটা এয়ার কুল ইঞ্জিন না ওয়াটার কুল ইঞ্জিন, এগুলো বলবে আর কি। এই জি স্যার, টাইপের কোশ্চেন গুলোই হয় আর কি। ওয়াটার জ্যাকেট কোড থাকবে। হুম। স্যার একটা সিলিন্ডার লাইনারের ভিতর তো আমার মানে ওয়াটার জ্যাকেট অথবা ওই যে মানে ফিন থাকবে না, তাহলে ওইটা থেকে কিভাবে বুঝবো আমরা? কি বললা? ওয়াটার জ্যাকেট কোড থাকে তো লাইনারে, ওই জন্যই সিলিন্ডার তো। লাইনারের ভিতর থাকবে না? হ্যাঁ, লাইনারে ওয়াটার জ্যাকেট থাকে। আচ্ছা, আমি তোমাদের এই যে ফর্মটা এখানে দিয়ে দিছি, তোমরা দেখো একটু। ওহো, এটা তো এখানে চলে গেছে, একটা আইডি এখানে। আচ্ছা, ফর্মটা গেছে দেখো তো। 260 জন আছো, 260। কেউ একবারে বেশি টাইপ করবে না আইডি নাম্বার। স্যার ক্যাম্প শিফট ক্র্যাঙ্ক শিফটের অর্ধেক বেগে কেন চলে? কি স্যার হ্যালো? ক্যামশেফট দেখে সিলিন্ডারের সংখ্যা, ক্যামশেফট দেখে সিলিন্ডারের ক্যাম্প শিফট ক্র্যাঙ্ক শিফটের অর্ধেক স্পিডে অর্ধেক স্পিডে কেন ঘুরে, এ তো ক্লাসে পড়াইছিলাম। আরেকবার বললে ভালো হতো। তাহলে কেমনে হইলো? তুমি এটা দেখছিলা, এটা পড়ছিলা বাসায় গিয়ে? স্যার আরেকটা কোশ্চেন স্যার। স্যার সিবি বলো। পয়েন্টে যদি আমার মানে 4 সিলিন্ডার বিশিষ্ট হয়, তাহলে সিবি পয়েন্ট আমার 4 বার করে ঘুরবো বন্ধ হবে, তাই না? মানে ওপেন হইবো আবার খুলবো। তো এখন কথা মানে হলো যে ক্যামে তোমার ক্যামের লোব থাকবে তাহলে 4টা, বুঝছো? তোমার ওই স্যার যে আমার সিবি পয়েন্টের এখানে যে ক্যামটা আছে, ক্যামটা ঘোরার ফলেই তো সিবি পয়েন্টটা খুলে আবার বন্ধ হয়। তো এখানে ক্যামে যদি 4টা লোব থাকে, ক্যাম লোব কোণা থাকে আর কি, দেখবা 4টা জি কোণা স্যার, আছে কিনা। 4টা কোণা থাকলে বুঝতে হবে 4টা ইঞ্জিন। যদি একটা কোণা স্যার থাকে তাহলে বুঝতে, একটা না, যদি 2টা কোণা থাকে 2টা ইঞ্জিন। যদি মনে দুইটা করো 5টা থাকে 5টা, 5 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন। 6টা থাকে 6 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন, বুঝছো? ক্যাম্পের যে লোব দেখে বুঝতে হবে, ক্যাম লোব বলা হয় এটা আর কি, কোণার মতো যে জায়গাটা। এই সবাই কি অ্যাটেন্ডেন্স দিছো? আমি অ্যাটেন্ডেন্স না বন্ধ করে দিতেছি কিন্তু। জি স্যার, দেওয়া শেষ। হ্যাঁ, হ্যালো, জি স্যার, দিচ্ছি। জি স্যার। ওকে, তাহলে আমি এই যে অ্যাটেন্ডেন্স না বন্ধ জি করে স্যার। দিচ্ছি। আচ্ছা স্যার, ক্যামশেফটের লোবগুলা দেখে কি আমরা বুঝবো স্যার এটা হ্যালো কয় সিলিন্ডার? স্যার, হ্যালো, আমি দেইনি স্যার, আমি দেইনি স্যার, টু তুমি তাড়াতাড়ি দাও, বন্ধ স্যার করে দিচ্ছি। ক্যামশেফটের লোব সংখ্যা যত হবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে কি ওই সিলিন্ডার সংখ্যা পাওয়া যাবে? 2 দিয়ে ভাগ সংখ্যা কেন? ক্যাম লোব মানে যে ডিস্ট্রিবিউটরে যে ক্যামটা থাকবে, ক্যাম লোব যতটা সিলিন্ডার ততটা। ওইটা না, ক্যামশেফটের। ও, ক্যাম শ্যাফটের কথা বলতেছো? হ্যাঁ, জি ক্যাম স্যার। শ্যাফট তোমার একটা সিলিন্ডারের ভিতরে ভালভ কয়টা থাকে? ভালভ থাকে 2টা। 2টা। এখন মনে করো প্রত্যেকটা ভালভকে অপারেট করার জন্য একটা করে ক্যাম দরকার, জি স্যার। দরকার। তাহলে তোমার 2টা ভালভকে অপারেট করার জন্য কয়টা ক্যাম দরকার? 2টা। 2টা। তাহলে যদি ক্যাম শ্যাফটে তোমার 2টা ক্যাম থাকে আর কি, তাহলে বুঝতে হবে ওটা একটা সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন। 2 দিয়ে ভাগ করে দিতে হবে, বুঝছো? ওই তো স্যার, সেটাই তো বলতেছি। জি স্যার। আবার তোমার দেখবা ক্যামে কিন্তু একটা ক্যাম বেশি থাকে, ওই যে ফুয়েল পাম্প যে আছে ওটাকে অপারেট করার জন্য দেখা যায় আরেকটা ক্যাম থাকে আলাদা ভাবে, বুঝছো? ওকে স্যার। তাহলে তখন কি ওটা আর করব, কি জিজ্ঞেস একটা করবে বাদ যে দিব? আরেক, হ্যাঁ, তখন বলবা যে তোমার জিজ্ঞেস করতে পারে, তাহলে তুমি তো 3টা দেখা বলবা এটা সিঙ্গেল সিলিন্ডার, তখন বলবে তাহলে আরেকটা কিসের জন্য, তখন বলবে ফুয়েল পাম্প অপারেট করার জন্য। ওকে স্যার। ওকে। স্যার ওয়েল্ডিং এর কাজটা কি? কি ওয়েল্ডিং এর কাজটা কি? ওয়েল্ডিং এর কাজ তো পড়াইছি ভাই। তুমি কোন সেকশনের? আমি বি সেকশনের।
বি সেকশন তোমাদের পড়ে নাই? আশিক রব্বানী স্যার একটু পড়াইছিল হয়তো, মনে নাই এখন বেশি। পড়তে হবে, নাহলে তো মনে থাকবে না। তুমি বাসায় গিয়ে পড়ো, বুঝছো? নাহলে পারবে না। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা দিতে পারলাম না স্যার, আবার যদি একটু লিঙ্কটা ওপেন করতেন। তোমার কত আইডি? স্যার হচ্ছে 23 220 23। 223 লেখো, আমি ওপেন করছি, তাড়াতাড়ি দাও। দিছো? স্যার দিচ্ছি স্যার, ফোনটা হ্যাং করতেছে তো স্যার। না আচ্ছা, তোমার আইডিটা বল, আমি পরে দিবনি। স্যার তোমার আইডি সাবমিট কত? দিয়ে দিলাম স্যার, আইডিটা দিলাম এখন। স্যার হ্যাঁ, যাচ্ছে না দিছো স্যার, না? দিলাম স্যার, দিচ্ছি কিন্তু আবার দাও যাচ্ছে না। তো, আবার দাও। আবার স্যার স্যার ওরটা লিখেই নেন স্যার। হ্যালো স্যার, আমি দিতে পারিনি। হ্যাঁ স্যার আমার ট্রাই হয়েছে, রেকর্ড করছে, মানে হয়েছে স্যার, আচ্ছা দিতে আচ্ছা পারছি। আচ্ছা, ঠিক আছে। স্যার আমি দিতে পারিনি অ্যাটেন্ডেন্স। আবার দেই, এখন দেই, এখন দেওয়া হচ্ছে। নিচ্ছে না তো। স্যার আমরা লিভ নিব? হ্যাঁ, তোমরা লিভ নিয়ে নাও, যাদের শেষ আর কি দেওয়া। স্যার দিতে পারছি না। এই দিতে পারতেছো না তুমি? না দিলা কিছুক্ষণ আগে। এই কে দিতে পারো নাই অ্যাটেন্ডেন্স? হ্যালো স্যার আমার রোল 220। হ্যালো স্যার। 220। জি স্যার। স্যার আমারটাও দিতে পারি নাই, 211। তুমি কোথায় আছো? হ্যাঁ, তুমি তো ক্যাম্পাসে, তুমি তো মনে হচ্ছে বাইরে। হ্যাঁ স্যার, অনেক। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ তুমি কোথায় আছো? স্যার আমি একটু অটোতে আছি, একটা হ্যাঁ, তো। কিসে আসছো? স্যার আমি এখন একটু অটোতে আছি। অফিসে? না স্যার, অটোতে, মানে হ্যাঁ, হ্যালো, আর ও অটোতে আছে, অটোতে, এটা বলছে। হ্যালো স্যার, আমি দিতে পারিনি অ্যাটেন্ডেন্স। তুমি ক্লাসের সময় রিক্সায় থাকলে তো হবে না। হ্যাঁ স্যার একটু মানে জরুরি কাজ তো। এমন কিছু করার নাই, তুমি তো এতক্ষণ ক্লাস করো নাই। হ্যালো হ্যালো স্যার, আমি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। তুমি তো এতক্ষণ ছিল না। এই আর কে বলতেছো দিতে পারো নাই? স্যার আইডি 62। স্যার আইডি 05। 05 তুমি এতক্ষণ তো ছিল না। হ্যাঁ স্যার আইডি 62। স্যার হুম, আমিও দিতে পারিনি, আমার আইডি 30। স্যার 97। সবাই যাও। স্যার আইডি 35। তোমরা এতক্ষণ কইছিলা? স্যার আমার নেট স্লো ছিল স্যার, এতক্ষণ ওই লিংকটা করতেছিল না।
এ 35 তোমরা এতক্ষণ কইছিলা? স্যার এতক্ষণ লিংকে ট্রাই করলাম হইতেছে না। তাহলে কেমনে হইলো? স্যার আইডি 62 স্যার আইডি 30 স্যার ঠিক আছে, আজকে এ পর্যন্তই। স্যার 220 বলছিলাম।